ক্রিয়েশন, তারপরে হচ্ছে ওনারশিপ কিংবা রাইটস, এই তিনটা জিনিস এই তিনটা জিনিস আসলে টেক কেয়ার করে বাংলাদেশের তিনটা মিনিস্ট্রি। একটা মিনিস্ট্রি কি? মিনিস্ট্রি অফ ল্যান্ড। আর একটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিনস এসি ল্যান্ড অফিস অ্যাট দ্য লোয়ার লেভেল। সরি। আর আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, দ্যাট মিনস রেজিস্ট্রি অফিস। ওকে, এইখানে তাহলে কি হয়? সো মিনিস্ট্রি অফ ল্যান্ড কি ধরনের কাজ করে? মিনিস্ট্রি অফ ল্যান্ডে হচ্ছে ল্যান্ড কমিশন কিংবা ল্যান্ড রিফর্ম বোর্ড আছে, ডিরেক্টরেট জেনারেল ল্যান্ড সার্ভে তারা করে। এই যে আমাদের যেরকম এলএস অথবা খতিয়ান, যেগুলো না, খতিয়ান মিনস হচ্ছে আসলে ল্যান্ড রেকর্ডস বেসিক্যালি। তোমার হচ্ছে যে আরএস কিংবা সিএস যে সার্ভে গুলান, ক্যাডাস্ট্রাল সার্ভে, এই সার্ভে গুলান হচ্ছে ল্যান্ড মিনিস্ট্রির কাজ। তারা আসলে তোমার এই ক্যাডাস্ট্রাল সার্ভে গুলান করে আর কি, যে ল্যান্ডের এরিয়া গুলো ডিমার্কেট করে। আর হচ্ছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কি করে? যে লফুলি আমি একজনের ল্যান্ড রাইটসটা ট্রান্সফার করলাম, এই রেজিস্ট্রিটা করে হচ্ছে মিনিস্ট্রি অফ ল। আর ইন দ্য মিডল ল্যান্ড এসি ল্যান্ডের কাজ কি? এসি ল্যান্ডের কাজ হচ্ছে যে এই ল্যান্ড রেকর্ডস গুলান, যে এই যে রেজিস্ট্রিটা যেটা হলো, রেজিস্ট্রি হওয়ার পরে তোমার হচ্ছে নাম চেঞ্জ হয়ে গেল। ফর এক্সাম্পল আমি মানিকের নামে হচ্ছে নাম জমি বিক্রি করে দিলাম। সো এইটা যে আমি যে ল্যান্ড রাইটসটা ট্রান্সফার করলাম, এইটা আমি রেজিস্ট্রি করছি গিয়ে মিনিস্ট্রি অফ লতে, মানে আমার রেজিস্ট্রি অফিসে। মিনিস্ট্রি অফ ল লোকাল অফিস হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস, ডিস্ট্রিক্ট অথবা সাব রেজিস্ট্রি অফিস উপজেলা লেভেলে অথবা ইউনিয়ন লেভেলে। সাব রেজিস্ট্রিতে গিয়ে আমি বলছি যে আমি এই জমিটা বিক্রি করব এত টাকার বিনিময়ে। সো এই টাকার বিনিময়ে আমি আমার ল্যান্ড রাইটসটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি কাকে দিলাম? মানিককে দিলাম। সো মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এইটা নোট ডাউন করলো আর কি। নোট ডাউন করে আমাকে একটা দলিল দেবে যে এই ভদ্রলোক এত সালে এত টাকার বিনিময়ে এই খতিয়ানে এই জায়গাটাতে এতটুকু জমি এত টাকার বিনিময়ে তাকে হচ্ছে বিক্রি করে দিয়েছে। এই যে খতিয়ানের যে মানে তোমার হচ্ছে নামটা আসলো, খতিয়ান মিনস হচ্ছে যে বুক অফ রাইটস, যে তোমার হচ্ছে ওই খতিয়ানটাতে লেখা থাকে যে এই জমিটা এত দাগে, এই জমিটা মালিক হচ্ছে ফর এক্সাম্পল এ। এখন এ 2 বছর পরে আর বির কাছে বিক্রি করে দিল, তাহলে বিক্রি করবে হচ্ছে মিনিস্ট্রি অফ লতে। এই যে খতিয়ানে তো নাম আছে এ, কিন্তু এই এ নামটা কেটে দিয়ে কিংবা ডিলিট করে দিয়ে যে বি নামটা আসবে, এই কাজটা করে হচ্ছে তোমার হচ্ছে এই এসি ল্যান্ড অফিস, মিনিস্ট্রি অফ ল্যান্ডের। ঠিক আছে? সো দেখো তাহলে মিনিস্ট্রি অফ ল করছে রেজিস্ট্রি এবং খাতায় উঠছে নাম, এই কাজটা করছে হচ্ছে মিনিস্ট্রি অফ ল্যান্ড। এবং মিনিস্ট্রি অফ ল্যান্ডের আরো একটা কাজ হচ্ছে যে সার্ভে করা। সো সার্ভে করার সময়ে সে হচ্ছে এটাও সার্ভে করে যে এই ভদ্রলোক এটা কার নামে জমিটা আছে আর কি, পজেশন কার কিংবা রাইটসটা কার, এটাও সে আসলে রেকর্ডে তুলে নেয় আর কি। এই প্রসেসের প্রবলেমটা হলো যে আমি ধরো আজকে যে জমিটা কিনলাম, আমার কিন্তু এই যে ল্যান্ড এসি ল্যান্ড অফিসে কিন্তু সাথে সাথে আমার নাম উঠছে না, কারণ এই রেজিস্ট্রি অফিসে এত বেশি কাজের চাপ, এত বেশি প্রতিদিন জমি জমা কেনা বেচা হচ্ছে, এটা হচ্ছে একদম মিনিস্ট্রি থেকে তোমার হচ্ছে অ্যাপ্রুভ হয়ে এসে এই আমাকে একদম অরিজিনাল দলিল দিতে তারা 3 থেকে 4 বছর সময় নেয় আর কি। এই 4 বছর কিন্তু আমার নামে এসি ল্যান্ডের অফিসে কিন্তু আমার জমি নাই।
যার কাছ থেকে আমি জমি কিনেছি তার নামেই কিন্তু আছে। যদি না হচ্ছে এখান থেকে সার্ভেটা হয়, ধরো হচ্ছে আমি হচ্ছে জমি কিনেছি ধরো আজকে 2 মাস পরে হঠাৎ করে মিনিস্ট্রি অফ ল্যান্ডের মনে হলো যে সার্ভে আরেকটা করা দরকার, ডিজিটাল সার্ভে একটা করা দরকার। সো তখন যদি করে তখন কিন্তু আমার নামটা খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। যদি না করে, এর 10 বছর পর পর করে নরমালি, অনেক সময় 15 বছর 20 বছর লেগে যায়। সো এই দলিলটা আসতে গেলে তখন এই তোমার এসি ল্যান্ডের অফিসে আমার 4 বছর 5 বছর পরে নাম উঠবে। এর আগ পর্যন্ত কিন্তু নামটা থাকছে হচ্ছে আগের ওনারেরই। সো বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমটা হয় না, কিন্তু প্রবলেমটা হয় তখনই যেখানে আসলে ইল মোটিভস থাকে আর কি। ওকে, সো তুমি দেখবা যে হচ্ছে পেপার পত্রিকাতে অহরহই দেখবা যে আসলে একজনের জমি আর একজন বিক্রি করে দিয়েছে, অথবা বিদেশে আছে তার নাম চেঞ্জ করে বিক্রি করে দিয়েছে, অথবা হচ্ছে জমিটা একটু খুব লুক্রেটিভ জমি, হাই ভ্যালু ল্যান্ড, সো আরেকজন হচ্ছে নিজের নামে এসি ল্যান্ড অফিসে গিয়ে কিংবা এসি ল্যান্ড অফিসে গিয়ে নামটা কোনো রকম ভাবে চেঞ্জ করে দিয়ে এসছে, ঘুষ টুস দিয়ে আর কি, দিয়ে তার নামে জমি বিক্রি করে দিয়ে চলে গেছে। এটা হয় কারণ হচ্ছে যে রেজিস্ট্রি হচ্ছে একটা মিনিস্ট্রির আন্ডারে, ডিফারেন্ট রেকর্ড সিস্টেম, জরিপ হচ্ছে মিনিস্ট্রি অফ ল্যান্ডে, এবং খতিয়ান কিংবা ওই যে রেকর্ডসটা রাখা হচ্ছে তোমার মিনিস্ট্রি অফ ল্যান্ডের ওই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তোমার এসি ল্যান্ডের কাছে আর কি। এটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে চলে এসি ল্যান্ড। সো যার ফলে এই কম্বিনেশনটা হয় না, এবং দেয়ার ইজ আ ল্যাক অফ ডিজিটালাইজেশন, যে এই যে ইনফরমেশন শেয়ারিং, এই ইনফরমেশন শেয়ারিংটা এখনো পর্যন্ত হয়নি আর কি। 2002-03 সালের দিকে গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়েছিল, যেটাকে আমরা বলছি LIS, ল্যান্ড ইনফরমেশন সিস্টেম। তোমাদের আসলে কারিকুলামেও আছে, কোর্স কন্টেন্টের ভিতরেও আছে, বাট কি কারণে এটা হয়নি, এবং এই দ্যাট প্রজেক্ট হ্যাজ বিন স্টলড, যে এটাকে করতে দেওয়া হয়নি। বাট আইডিয়া ওয়াজ যে আমি যখন সব ডিজিটালাইজ করে ফেলবো, উইদিন সেকেন্ডস আমি যখন জমি কেনা বেচা করে ফেলবো, 3টা মিনিস্ট্রিতেই রেকর্ডে চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এই সিস্টেমটা আসলে করা যায় নাই, অথবা সামহাউ এটা অনেকেই এটাকে করতে দেয়নি আর কি। ওকে, বিকজ there are huge informal money flow around these 3 ministries, circling the land transfer, land purchase, everything, this kind of thing. Okay, so এইটা সরি, এইটা হচ্ছে তোমার মানে বলার এবং দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এইটার উপরে বেস করে আমাদের ফার্দার কিছু লেকচার থাকবে, বিশেষ করে LIS কিভাবে করেছে কিংবা বাইরের বিভিন্ন দেশ করেছে, তার কিছু কেস স্টাডিজ গুলো আমরা দেখব। বাইরে আসলে কিভাবে ল্যান্ড ট্রান্সফারটা হয় সেটার কিছু প্রসেস কিংবা কিছু কেস স্টাডিজ আমরা দেখব, সেখানে ল্যান্ড কে ম্যানেজ করে, কিভাবে ম্যানেজ করে, সো ওইটা আমরা দেখবো। সো তুমি যাতে কম্প্যারিজনটা করতে পারো আর কি, যে বাইরে কিভাবে হচ্ছে, বাংলাদেশে কিভাবে হচ্ছে, এবং হিস্ট্রিক্যাল চেঞ্জের সাথে রিলেট করে তুমি একটা কম্প্যারিজন ড্র করতে পারবা যে হুইচ সিস্টেম ইজ বেটার এবং হোয়াট সিস্টেম ইজ বেটার, এবং হোয়ার টু ইন্টারভিন, মানে কোথায় আসলে আমাদের চেঞ্জ করাটা প্রয়োজন। ওকে, এইখানে আসলে এটাতে আমাদের খুব বেশি কিছু বলার নাই, বাট তোমাদের কিছুটা পড়ার বিষয় আছে। জাস্ট একটা কুইক ওভারভিউ, একেবারেই যে তোমার মুখস্থ করতে হবে নট নেসেসারিলি, বাট ইউ হ্যাভ এন আইডিয়া যে হাউ chronologically things have changed in our country starting from 1972. So কিভাবে আসলে মিনিমাম ল্যান্ড হোল্ডিং এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স ইন্ট্রোডিউস হয়েছে, চিটাগাং হিল ট্র্যাক্স রিলেটেড ল্যান্ড পলিসি চেঞ্জ হয়েছে। ওকে, সো বিভিন্ন রকম পলিসি শিফট হয়েছে আর কি, যে এগ্রিকালচারাল খাস ল্যান্ড ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে তোমার ন্যাশনাল ইকোনমিক জোন অ্যাক্ট, এই যেটা আমরা বললাম 2000 সালে 2010 সালে হয়েছে, তারপরে 2012 সাল থেকে যে অ্যালোকেশন গুলো দিয়েছে সেটার সিস্টেমটা কি ছিল, সেটার প্রসেসটা কি ছিল, কিভাবে চেঞ্জ হলো, এই ক্রোনোলজিক্যাল চেঞ্জেসটা একটু জাস্ট একটু মাথায় রাখা, জাস্ট
মেজর ইভেন্টস গুলো, এখানে আরো অনেক ইভেন্টস আছে, বাট উই হ্যাভ ব্রট সাম মেজর ইভেন্টস দ্যাট ইজ ভেরি মাচ some cornerstones of land administration process in Bangladesh. So একটা কুইক ওভারভিউ আর কিছুটা জাস্ট একটু ধারণা রাখার জন্য আর কি। আমরা এখান থেকে ন্যাশনাল ইকোনমিক জোনের উপরে আমরা আমাদের পার্টিকুলার ইন্ডিভিজুয়াল লেকচার থাকবে, ন্যাশনাল ল্যান্ড ইউজ পলিসির উপরে আমাদের ইন্ডিভিজুয়াল লেকচার আছে, এগ্রিকালচারাল খাসল্যান্ড এবং নন এগ্রিকালচারাল খাসল্যান্ড ম্যানেজমেন্টের উপরে আমাদের পার্টিকুলার লেকচার আছে। সো আমরা কি এগুলো ডিটেলস আবার আলোচনা করব আর কি পরবর্তীতে। ওকে, সো দিস ইজ ইন আমাদের মোটামুটি লেকচার আজকে এখানে আমরা শেষ করছি, বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অথবা কোয়েরিজ উই ক্যান ডিসকাস ওভার ইট। সো ওভার টু ইউ। স্যার হচ্ছে আমরা যে উপরে যে লিস্টটা দেখলাম, এই লিস্ট থেকে মানে পরীক্ষায় কেমন টাইপের এক্সাম থাকতে পারে, মানে প্রশ্ন থাকতে পারে স্যার? কোন লিস্ট? ওই যে উপরে যেরকম যে ল্যান্ডের বিভিন্ন যে ভাগগুলো আছে, অফিসিয়াল ভাগগুলো আছে, এখান থেকে কেমন টাইপ প্রশ্ন হতে পারে সেটা বলতেছিলাম। গুড কোয়েশ্চেন। আমি যেভাবে ডিসকাস করেছি, ফর এক্সাম্পল যে আসলে ল্যান্ড ট্রান্সফার প্রসেসটা কিরকম, অথবা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্কটা কি, যে কিভাবে আসলে ওভারঅল ল্যান্ড ট্রান্সফার রেজিস্ট্রি ম্যানেজমেন্টটা করা হয়, রেকর্ড কিপিংটা করা হয়, কিছুটা হিস্ট্রিক্যাল চেঞ্জেসটা কিভাবে হলো এবং হোয়াট আর দ্য কাইন্ড অফ মেজর ইভেন্টস এবং তার ইমপ্লিকেশনস গুলো কি। সো যেহেতু তোমরা থার্ড ইয়ারে, নট নেসেসারিলি যে শুধুমাত্র মেমোরাইজিং টাইপেরই কোশ্চেন আসবে আর কি, বিশেষ করে ফাইনালের ক্ষেত্রে আর কি, অথবা ইভেন ক্লাস টেস্ট, ফর ক্লাস টেস্ট। সো কিছুটা তো তোমার আসলে কনসেপচুয়াল লেভেলের কোশ্চেন আসবে, যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, বাংলাদেশে কিভাবে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার কিনা, সেটার জন্য কিছু কনসেপচুয়াল লেভেলের কোশ্চেন আসবেই। আমরা এটাকে বলি মেমোরাইজিং টাইপের অথবা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের। বাট এইটাকে তোমার নিজের মতো করে একটু অ্যানালাইজ করার ক্যাপাসিটিও থাকতে, একটার সাথে আরেকটাকে লিংক করে কিছুটা ইভ্যালুয়েশন করতে হবে। আমি একটু আগে বললাম যে কম্প্যারিজন করাটা, যে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ কারেন্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন বাংলাদেশ, সো এটা তুমি যদি ধরো হচ্ছে মানে তুমি তোমার মতো করে এইখান থেকে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা বললা, জাস্ট শুধু বলে গেলা যে এটা এইভাবে তোমার হচ্ছে ম্যানেজ হচ্ছে, বাট তুমি তোমার কোনো রিফ্লেকশন দিলা না, কিংবা তুমি বাইরে কিভাবে কাজ হচ্ছে কিংবা বাইরে কিভাবে ম্যানেজ করে তার সাথে কম্পারিজন করে তুমি যদি তোমার মতো করে একটা রিফ্লেকশন দিতে পারো, that will carry good marks. But getting good marks এবং having your concept clear is very totally different thing. So অবশ্যই তোমরা সবাই ভালো মার্কস ক্যারি করবা, বাট এটা একই সাথে হচ্ছে এটাও জরুরি যে তুমি যেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে যাচ্ছ এটা শুধুমাত্র জাস্ট পড়াশোনা করলা, পরীক্ষা দিলা, তারপরে যেন ভুলে না যাও আর কি। সো এই ভুলে না যাওয়াটা ইম্পর্টেন্ট, যাতে তুমি এই আন্ডারস্ট্যান্ডিংটাকে তোমার প্রফেশনাল লেভেলেও নিয়ে যেতে পারো আর কি। সো ওই নিয়ে যাওয়াটার জন্য তোমার কিছুটা তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন, প্লাস হচ্ছে তুমি তোমার মতো করে কিছু কেস স্টাডি পড়া, প্লাস হচ্ছে তোমার নিজের মতো করে একটু ইভালুয়েট করার ক্যাপাসিটিটা ডেভেলপ করা আর কি। সো ওই লেভেলের কিছুটা কোশ্চেন আসতে পারে আর কি, যে তুমি তোমার রিফ্লেকশনটা কি, কিংবা তুমি কি মনে করো, তোমার পার্সোনাল অপিনিয়ন কি, অথবা এরকম আসতে পারে যে কম্পেয়ারিং উইথ দ্য ফরেন ল্যান্ড ম্যানেজমেন্ট পলিসি, আইডেন্টিফাই দ্য লুপহোলস অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস ইন বাংলাদেশ। এরকম যদি কিছুটা ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেন্স থাকে, তাহলে তোমাকে কিছুটা বাইরের কিছু এক্সাম্পল নিয়ে এসে তারপরে তুমি তোমার রিফ্লেকশনটা দিলা আর কি, বাংলাদেশের সাথে কম্পারিজন করে আর কি।
সো থার্ড ইয়ার লেভেল থেকে তুমি কিছুটা এক্সপেক্ট করতে পারো যে তোমার একটু হায়ার লেভেলের কনসেপচুয়াল ইভালুয়েটিং কম্প্যারিজন কেস স্টাডি রিলেটেড কিছু কোশ্চেন্স আসবে আর কি। হ্যাঁ, ক্লিয়ার মানে? জি স্যার। ওকে। আর কোনো কোশ্চেন? ওকে দেন, স্টিল আমি বলবো যে যেহেতু আসলে অনলাইনে হচ্ছে, আমি নেক্সট লেকচার